মধুপুর নামকত একটা গ্রামে বস করত গোপাল নামে এক কাঠুরে। এই গ্রামের একটা বনে প্রতিদিন কাঠ কাটতে আসে গরিব কাঠুরে গোপাল। গোপালের জীবন ছিল সহজ কিন্তু কষ্টে ভরা। তার একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল গ্রামের এক প্রান্তে, মাটির দেয়াল আর খড়ের তৈরি চাউনি। সেখানেই থাকত গোপালের স্ত্রী শাপলা আর তাদের একমাত্র মেয়ে লীনা। এরাই হলো তার পরিবার। সকালে ভোরের আলো ফোটার আগেই সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর বিকেলে সেই কাঠ বিক্রি করে সামান্য চাল ডাল আর লবণ কিনে ফিরত ঘরে। আজকেও গোপাল সকাল ভোরে ভাতে একটা কুড়াল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কাঠ কাটার জন্য। সে বুঝতে পারল আজকে পরিবেশটা অন্যরকম। সে শুনতে পেল পাখিরা গান গাইছে আর বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে এক মিষ্টি ফুলের গন্ধ। আজ যেন অদ্ভুত এক গন্ধ মিশে আছে বনের মাঝে। হঠাৎ করে গোপাল থেমে দাঁড়ালো, আর চারপাশ থেকে যেন কেউ তাকে ডেকে উঠল। গোপাল ঘাবড়ে গিয়ে সামনে তাকাতেই দেখতে পেল একটা লেবু গাছ। আর সে ভয়ে লেবু গাছের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই লেবু গাছটা এখানে কিভাবে আসলো এই জঙ্গলের মাঝে? আর আমার নাম ধরে কে এভাবে ডাকলো আমাকে? তাহলে আজকে কি কোনো ভূতের পাল্লায় পড়লাম নাকি? না না গোপাল, আমি কোনো ভূত নয়, আমি তোমার সামনে এই লেবু গাছ। এই আওয়াজটা তো লেবু গাছের ভিতর থেকে আসছে, কিন্তু লেবু গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, অবশ্যই পারি, কারণ আমি কোনো সাধারণ লেবু গাছ নই। আমি হলাম এক জাদুকরি লেবু গাছ। তা কি করে সম্ভব? আর তাছাড়া তুমি এই জঙ্গলে এলে কিভাবে? ঠিক তখনই সামনে থেকে আরেক কাঠুরে এসে গোপালকে বলতে লাগলো, কিরে গোপাল, তুই এখানে একা একা কেন দাঁড়িয়ে আছিস? আজকে কাঠ কাটবি না? আমার তো অনেক কাঠ কাটা শেষ, এখন বাজারে বিক্রি করতে যাব। যাব রে হরি, এখানে এমনি আর কি দাঁড়িয়েছিলাম, এই তো এখন যাব কাট কাটতে। তুই যা, বাজারে আমি আসছি একটু পরে। তখন হরি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল, আর এদিকে গোপালও আর কিছু না ভেবে কাঠ কাটতে চলে গেল। কিছুক্ষণ কাঠ কাটার পর গোপাল বাজারে কাঠগুলো বিক্রি করে বাড়ি ফিরে আসে, আর তার স্ত্রী স্বপ্লাকে বলতে থাকে, জানো, স্বপ্লায় আমি জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে কেউ যেন আমাকে দেখে উঠল, আর আমি কিছু বলতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা এক লেবু গাছ আমাকে ডাকছে। তখন আমি বললাম, তুমি কে? আর লেবু গাছটা বলল, আমি একটা লেবু গাছ, আর যে সেই লেবু গাছ নয়, আমি একটা জাদুকরি লেবু গাছ। তখন আমি কিছু বলার আগেই লেবু গাছটার সামনে এসে পড়ল হরি, আর তখন আমি সেখান থেকে চলে আসি। আরে তুমি কি বলছো? এরকম আবার হয় নাকি যে লেবু গাছও কথা বলতে পারে? হে গো, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। তুমি বিশ্বাস না করলে কাল আমার সাথে জঙ্গলে যেও, তাহলে সব দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমি কাল তোমার সাথে জঙ্গলে যাব, তবেই সব বুঝতে পারবো এই ঘটনা সত্যি কিনা। সেদিন রাতে গোপাল আর কিছু না ভেবে শুয়ে পড়ল। পরের দিন সকাল হতেই গোপাল হাতে একটা কুড়াল নিয়ে তার স্ত্রী স্বপ্লার সঙ্গে বেরিয়ে পড়ল জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পরে তারা দুইজনে পৌঁছে গেল সেই লেবু গাছের কাছে, আর সেখানে এসে গোপাল বলতে লাগল, তাহলে কি আমি ভুল? এই গাছটা কি আসলেই কথা বলতে জানে না? তুমি ভুল নাও, আমি কথা বলতে জানি, কিন্তু সবার সামনে কথা বলি না। আরে, এই যে গাছটা কথা বলছে, আর তুমি আমার সাথে কথা বলছো কি করে? কারণ শুধু তুমিই আমাকে মুক্ত করতে পারবে। আরে, মুক্ত কিন্তু কিভাবে? তুমি তো একটা লেবু গাছ, তোমাকে আমি কি করে মুক্ত করতে পারবো? আসলে আমি এক পরী। শয়তানের এক লেবু বীজ বিষের মধ্যে আমাকে আটকে রেখেছিল। একদিন এক লোকে এখানে কাঠ কাটতে এসে আমার এই লেবু বীজটা এখানে পড়ে থাকতে দেখে তারপরে ওই লোকটা এই লেবু বীজটা এখানে রোপণ করে। কি বলছো তুমি? এটা কি সত্যি? হে গোপাল, আমি সত্যি কথাই বলেছি। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুমি বলো, কি করে তোমায় আমি মুক্ত করব? এই জঙ্গলে একটি পুকুর আছে। তুমি যদি ওই পুকুরের পানি এনে এই লেবু গাছে একবার ঢালতে পারো, তবেই আমি মুক্ত হব। ঠিক আছে, তবে আমি এক্ষুনি যাচ্ছি পানি আনতে। তবে মনে রেখো, সূর্য ডোবার আগে যা করা তা করতে হবে। এখনো তো অনেক সময় আছে সূর্য ডোবার। তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। তখন পরী এই কথা বলার সাথে সাথে গোপাল হাতে একটা কলসি নিয়ে হাঁটা শুরু করল পুকুরের উদ্দেশ্যে, আর শাপলা ওই লেবু গাছটার সামনে দাঁড়িয়ে থাকে। গোপাল পুকুরের সামনে এসে বলতে লাগল, এইটা পুকুরের সামনে চলে এসেছি, আর যা করার সূর্য ডুবার আগে করতে হবে।
এই কথা বলে গোপাল কলসি ভর্তি পানি নিল পুকুর থেকে আর আবার জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর গোপাল লেবু গাছটার কাছে পৌঁছে গেল আর গোপাল লেবু গাছের গোড়ায় কলসি থেকে পানি ঢেলে দেয় গাছের গোড়ায়। তারপর হঠাৎ এক ঝলক আলো দিয়ে পরী গাছ থেকে বেরিয়ে এলো। তুমি তো সত্যি কথাই বলেছ। তুমি তো দেখছি সত্যিকারের পরী। হ্যাঁ, আজ তোমার কারণে আমি মুক্ত হতে পারলাম। আমি তেমন কি করেছি? আমার তো এটা কর্তব্য ছিল, তাই করেছি। তুমি যাই বলো না কেন, আমি তোমার কারণে মুক্ত হতে পেরেছি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো, তুমি কি চাও? না, আমার কোনো উপহার চাই না। তুমি না বললে তো হবে না। আমি তোমাকে একটা সোনার কলস দিচ্ছি। এই কলসটা যতদিন তোমার ঘরে থাকবে ততদিন তোমাদের আর কোনো অভাব থাকবে না। তবে মনে রেখো, তোমার মন যতক্ষণ পর্যন্ত সৎ থাকবে ততক্ষণ পর্যন্ত কলসটা তার কাজ করবে। আর একটা কথা মনে রেখো, সব সময় সাবধানে থাকবে। এই কলসের কথা যেন তুমি আর তোমার স্ত্রী ছাড়া আর কেউ না জানে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তোমার। ঠিক আছে, আমি কখনো কাউকে এই কলসের কথা বলবো না। গোপালের এই কথা বলার সাথে সাথে পরী সেখান থেকে হাওয়ার সাথে মিলিয়ে গেল। তারপরে গোপাল ও তার স্ত্রী কলসটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে গোপালের রাস্তায় সেই কাঠুরিয়া হরির সাথে দেখা হয়। আর হরি গোপালকে বলতে লাগল, কিরে গোপাল, তুই এত দেরিতে বাড়ি যাচ্ছিস কেন? কখন বাজারে যাবি? আর তুই আজকে কাঠ কাটিস নেই? কই, তোর হাতে তো কোনো কাঠ নেই। কিন্তু এই সোনার মতো দেখতে চকচকে কলসিটা তুই কোথায় পেলি? কে দিল তোকে এই কলসিটা? না হরি, এই কলসিটা আমাকে কেউ দেয়নি। আসলে আমি এই কলসিটা জঙ্গলে পেয়েছি এমনি। হয়তো অনেক পুরাতন দেখি। এই কলসিটা বাজারে বিক্রি করে যদি কিছু টাকা পাই। গোপাল এই কথা বলাতে হরির একটু সন্দেহ হয় আর সে মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই গোপালের এই কলসিটিতে কোনো না কোনো রহস্য আছে। তা না হলে এই বনে আমি এত আসি, কই কোনোদিনও তো আমি এখানে কিছু পাইনি। না, এটা আমাকে দেখতে হবে, আসল ব্যাপারটা কি। তখন হরি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল আর গোপাল ও তার স্ত্রীও বাড়ির পথে হাঁটতে লাগল। গোপাল বাড়ি আসার পরে তার স্ত্রী শাপলা তাকে বলতে লাগল, শোনো গোপাল, আসার সময় হরি আমাদেরকে যেভাবে কলসিটার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগল, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ঠিক লাগে নাই। নিশ্চয়ই ও কোনো গণ্ডগোল করবে। আরে, তুমি শুধু শুধু চিন্তা করছো। হরি এমন কখনোই করবে না। তারপর থেকে গোপালের ঘরে আর কোনো অভাব থাকে না। কিছুদিন অনেক ভালোই চলছিল সবকিছু। গোপাল জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে অনেক দামে বিক্রি করতে পারত। গোপালের এই সচ্ছলতা দেখে গ্রামের কিছু লোক কানাকানি করতে শুরু করে। আর এদিকে হরি এই কথা জানতে পারে যে গোপালের এখন কোনো কিছুর অভাব নেই। তখন হরি বলতে লাগল, হঠাৎ করে গোপালের এই অবস্থা হবার কারণ কি? তাহলে আমি যেটা ভেবেছি ঠিক সেটাই হলো নাকি? যে গোপালের হাতের ওই কলসিটা নিশ্চয়ই ওকে কেউ দিয়েছে, আর ওই কলসির মধ্যে নিশ্চয়ই কোনো জাদু ক্ষমতা আছে। আমাকে সব কিছু জানতে হবে। আমি আজকে রাতে যাব গোপালের বাড়িতে, দেখব ওই কলসিটার মধ্যে এমন কি আছে। এটা বলে হরি রাতের বেলা গোপালের বাড়ি গিয়ে কলসিটা চুরি করে আনে। আর এদিকে কলসিটা ঘরে না দেখতে পেয়ে গোপাল আর তার স্ত্রী অনেক হতাশ হয়ে পড়ে। এই যে শোনো, আমাদের কলসিটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় কেউ আমাদের কলসিটা চুরি করে নিয়ে গেছে। যদি কেউ কলসিটা চুরি করে নিয়ে যায় তাহলে কে নিতে পারে? কে জানে আমাদের কলসির ব্যাপারে? আর এদিকে আমি পরীকে কি জবাব দিব? পরী তো আমাকে বলেছে যাতে কেউ এই কলসির ব্যাপারে জানতে না পারে, তাহলে আমার অনেক বড় ক্ষতি হতে পারে। পরের দিন সকালে গোপাল ও তার স্ত্রী অনেক হতাশ হয়ে পড়ে। আর এদিকে কলসিটা হাতে পেয়ে হরি তো মহা খুশি। হরি কিছু বলার আগেই তার বাড়ির উঠানে অনেক বাতাস আর বজ্রপাত হতে লাগল। আকাশ যেন ভয়ঙ্কর গর্জন দিচ্ছে। হঠাৎ করে তার সামনে আবির্ভূত হল এক পরী। হরে, এই কলসিটা তোমার জন্য না। আমি খুশি হয়ে গোপালকে এই কলসিটা দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার লোভ সামলাতে পারলে না। গোপালের উপহারটা চুরি করে নিয়ে আসলে তুমি। পরী, মা, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু বড়লোক হতে চেয়েছিলাম। বড়লোক হতে চেয়েছিলে, অন্যের ক্ষতি করে নিজে সৎপথে চলে উপার্জন করেই তো বড়লোক হতে পারতে। কিন্তু তুমি তা করনি।
তাই তোমার ভুলের শাস্তি তোমাকে আমি দিবই। পরীরের চোখ মুখ লাল হতে লাগল আর বাতাস যেন আরও বাড়তে লাগল। হঠাৎ হরি আর তার কলসিটা অর্দিশি হয়ে গেল, আর কখনোই কেউ হরিকে খুঁজে পেল না। আর এদিকে গোপাল ও তার স্ত্রী মন খারাপ করে বসে আছে। হে পুরী, আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমার দেওয়া কলসিটা যত্নে রাখতে পারলাম না। ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে সেই পরীটা আবির্ভূত হল, আর গোপালজি বলতে লাগল, গোপাল, তুমি সৎ ও পরিশ্রমী ছিলে, তোমার কোনো দোষ নেই, কিন্তু ওই কলসিটা হরি চুরি করে নিয়ে গেল, আর আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছি। কিন্তু তুমি তো কোনো দোষ করনি, কোনো লোভ করনি, তাই আমি আবারও খুশি হয়ে তোমাকে আরেকটা কলসি দিচ্ছি। এই কথা বলার সাথে সাথেই গোপালের হাতে আরেকটা কলসি চলে আসে, আর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।